Good morning. Oh, sorry. Good evening. Good evening. আমি দেখছি কজন, I think Abdul Quddus, Dr. Nahid already joined today. আমরা মনে হয় একটু অপেক্ষা করি আরো কয়েক মিনিট। আমাকে শুনতে পাচ্ছেন তো না? Am I audible? জি স্যার শোনা Okay, জি স্যার শোনা যাচ্ছে। okay. আচ্ছা, ঠিক আছে। Before others join us, একটু মানে হাউসকিপিং কতগুলো কথা বলি আর কি। But meantime, I received assignment from two of your group. একজন বোধহয় ডক্টর নাহিদ। নাহিদ, আপনি পাঠিয়েছেন আমাকে, না? জি স্যার। আরেকজনকে নামটা মনে করতে পারছি না। হ্যাঁ, দুইজনের কাছ থেকে পেয়েছি। নাহিদ খুব রিসেন্টলি পাঠিয়েছে, যার জন্য ওর নামটা মনে আছে। আরেকজনও পাঠিয়েছেন। তো আপনাদেরকে তো প্রায় আমরা বলি যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো পাঠিয়ে দিন, কারণ ওগুলাকে দেখে আবার মার্কিং করতে হবে। আর এর চেয়ে বড় কথা তো আমরা বোধহয় এখন এটা তো আমাদের ফোর্থ আর কি মডিউল চলছে, তাই না? এটা ফোর্থ মডিউল, তাই তো? জি স্যার। তাহলে এটা শেষ হয়ে গেলে আর দুইটা মডিউলের পরে কিন্তু আপনাদের ওই আমরা যেটা অ্যাসেসমেন্ট টেস্ট করি আর কি, ওটা শুরু হয়ে যাবে। তো অ্যাসেসমেন্ট শুরু হওয়ার আগে কিন্তু আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে গেলে ওগুলো মার্কিং করে আমরা প্রিপেয়ার করে রাখতে পারবো আর কি। তো টাইম তো যাচ্ছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে। এই ফোর্থ কত বোধহয় মডিউল তো এই সপ্তাহ, আরেকটা সপ্তাহ পরে ফোর্থ মডিউল শেষ হয়ে যাবে। তো যেটা চিন্তা করছি, হয়তো জানুয়ারি নাগাদ আপনাদের সব কোর্স শেষ হয়ে গেলে ফেব্রুয়ারির দিকে হয়তো আপনাদের অ্যাসেসমেন্ট টেস্টটা হতে পারে। ঠিক আছে? তো সেজন্য রিকোয়েস্ট করবো আবার, কাইন্ডলি আপনারা যারা এখনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি, এগুলাকে পেন্ডিং অবস্থা না রেখে যত শীঘ্রই আপনারা শেয়ার করবেন, ততই আপনাদেরও বার্ডেন কমে যাবে, আর আমাদেরও এগুলো দেখে মার্কিং করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ফর জয়নিং আনোয়ার ফারুক, আব্দুল কুদ্দুস অ্যান্ড ডক্টর নাহিদ। এছাড়াও আমাদের ইসে থেকে আইটি ডিপার্টমেন্ট থেকে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, অলসো ওয়েলকামিং সাইফুল ইসলাম। থ্যাংকস ফর জয়নিং ইন টুডে সেশন। আমি খুব শর্ট ইস্যু করব, এবং আজকের টপিকটা খুব অপরিচিত কিছু না। আপনারা মেডিকেল স্কুলে সবাই অ্যাকিউট অ্যাবডোমেন সম্বন্ধে পড়াশোনা করে আসছেন। এটা তো সার্জারি পরীক্ষা দিতে গেলে অ্যাকিউট অ্যাবডোমেনের উপর একটা ধারণা নিয়ে যেতে হতো। তো আজকের আলোচনাটা আমরা যেভাবে প্রেজেন্ট করার কথা চিন্তা করছি বা ডিসকাস করার কথা চিন্তা করছি, অ্যাজ এ জিপি পয়েন্ট অফ ভিউ, যদি আমাদের কাছে কোনো পেশেন্ট আসে যেখানে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে ডিল করছে কিনা, এই চিন্তাটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে কি কি জিনিসগুলো আমাদেরকে একটু রিক্যাপিচুলেট করতে হবে, সেগুলি আমি আজকে মূলত ডিসকাস করব। তো আপনারা আমাকে শুনতেছেন তো ঠিক মতো, না? শোনার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যালো? না স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে, আমি তাহলে শেয়ার করছি। আমি আজকে যে প্রেজেন্টেশনটা আছে এটাকে শেয়ার করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কি শেয়ার করছি? দেখা যাচ্ছে না? এখনো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে স্যার। ওকে, ওকে। আমি আগে যেটা বললাম, আজকের ডিসকাশনটা হলো আমাদের অ্যাকুইট অ্যাবডোমেন ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট অ্যাবডোমেন ইন জিপি অফিস বলি বা জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি ফিজিশিয়ান যেটাই বলি, ওইটাই আজকে আমাদের মূলত আলোচনা। থেমে গেল কেন? ঠিক আছে, ওকে। অ্যাপ্রোচ অ্যান্ড জিপি ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট অ্যাবডোমেন। তো আমরা জানি অ্যাকুইট অ্যাবডোমেন এটা আপনার সার্জিক্যাল কজ মূলত, কিন্তু কিছু মেডিকেল কজও থাকতে পারে। তো অ্যাকিউট যেটা বলছি, ডেফিনেটলি ইটস ইমার্জেন্সি সিচুয়েশন, তাই না? ইমার্জেন্সি এই কেসগুলোকে আমরা অ্যাকিউট বলি। তো যে আমাদের কাছে এই যে রুগীরা আসে, কিন্তু মূলত আমরা যদি একটা সিমটমের কথা বলি, দ্যাট ইজ, ইউ উইল এগ্রি উইথ মি, দ্যাট ইজ পেইন, না? পেইনের জন্য কিন্তু রুগীরা আমাদের কাছে আসে। এবং এই পেইনটা অনেক সময় এতটা মারাত্মক রকমের হয় যে ইনটলারেবল পেইন হয় আর কি। এই যে ইনটলারেবল পেইন, এটাকে আমরা বলতেছি একটা অ্যাকিউট ইমার্জেন্সি। জেনারেলি এরকম পেইন নিয়ে কারো যদি মানে আপনার হয় যে সেটা থেকে অনেক তীব্র পেইন, সাধারণত কিন্তু রোগীরা হ্রাস করে হসপিটালের ইমার্জেন্সিতে। জিপিদের কাছে এই অ্যাকিউট পেইন নিয়ে বা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে কেস আসে না, আমি তা বলবো না, কিন্তু জেনারেলি এদের সংখ্যা কম। কারণ জিপিতে গিয়েলেই তো আপনি ওইখানে ওয়েটিং টাইমের একটা ব্যাপার আছে। আপনাকে যাওয়ার সাথে সাথে তো জিপি হয়তো আপনাকে নাও মানে দেখাটা সুযোগ নাও হতে পারে। মোরওভার যখনই একটা অ্যাকিউট পেশেন্ট মানে আপনার হেলথ কেয়ার ডেলিভারি সেন্টারে যাবে, ও চাবে যত তাড়াতাড়ি তার এই পেইনটা মানে সীমিত করা যায় আর কি, মানে কমানো যায়, তার জন্য যেন কোনো ব্যবস্থা না। এরপরে যেটা আছে, কিছু কিছু মানে এই অ্যাবডোমিনাল পেইন গুলাতে ইমার্জেন্সিতে আপনার ডায়াগনোসিস করে তার পরবর্তী ধাপে ব্যবস্থা নিতে হয়, না নিলে অনেক সময় আরো ক্যাটাস্ট্রফি হতে পারে। তাই সেজন্য এই নলেজগুলা, বিশেষ করে আমরা যারা যারা প্র্যাকটিস একটু ঢাকা সিটির বাইরে করি, যেখানে নাকি খুব কাছে হসপিটাল নাই, বা যেখানে কাছেই আপনার অ্যাক্সিডেন্ট বা ইমার্জেন্সি নাই, সেখানে কিন্তু আপনার রুগীরা অবশ্যই এই ফ্যামিলি প্র্যাকটিশনার, ফ্যামিলি ফিজিশিয়ান আর ফ্যামিলি প্র্যাকটিশনারদের চেম্বারে যে হ্রাস করবে। সেজন্যই আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় যখন আমরা যারা প্র্যাকটিস সেটিং এ বসে আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিস প্রোভাইড করবো। তো আমি এখানে তাহলে আমাদের মূলত প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে এই অ্যাকুইট অ্যাবডোমেনটা হলো সার্জিক্যাল কারণ হতে পারে, মেডিকেল কারণ হতে পারে। তো সেই কজগুলো আমরা একটু দেখে যাব। এরপরে জিপি হিসাবে আমার ম্যানেজমেন্টের কি কি জিনিসগুলো আছে, আমি কতটুকু যাব। হ্যাঁ, সব তো আমি ম্যানেজ করতে পারবো না, তাহলে আমাকে পেশেন্ট গুলাকে হসপিটালাইজ করতে হবে, এবং আমি হয়তো ফলো আপ করতে পারি। এগুলা যেন ফলো আপটা যেন করি, তাহলে আমার প্রতি রোগীর আস্থা হবে, আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন এখানে জড়িত আছে। স্যার এই স্লাইড মুভ করতেছে। এখন করছে? জি স্যার। আমি ওখানে থেমেছিলাম, আমি করিনি তখন। তো আমরা যদি ডেফিনেশন দেখি, এটা আমি যেটা বললাম, এটা হচ্ছে সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এটাকে আমরা বলি অ্যাকুইট অ্যাবডোমিনাল সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমি যেটা বলছি, এটা আসলে ইমার্জেন্সিতে যাবে এবং ইমিডিয়েট অনেক সময় সার্জারিও লাগে। এবং এটা একটা মানে গবেষণা থেকে নেওয়া আর কি, একটা পেপার থেকে নেওয়া। অ্যাবাউট 10% ইমার্জেন্সি যে ভিজিট গুলা হয়, তার মূল কারণ হলো অ্যাকুইট অ্যাবডোমিনাল পেইন। এবং এর মধ্যে 15 থেকে 30% পেশেন্ট যারা নাকি অ্যাকুইট অ্যাবডোমেন ডায়াগনোসড হয়, তাদের কিন্তু সার্জারি লাগে। তাই কাজেই প্রি হসপিটাল সেটিং, মানে যখন মানে মেডিকেল কোনো ডক্টরের চেম্বারে যাবে, অথবা আপনাকে হয়তো কেউ ডাকলো বাসায় হোম ভিজিটে, সেই ক্ষেত্রে যদি আপনি একটা অ্যাকুইট অ্যাবডোমেন ডায়াগনোসিস করেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই সেটিংও কিন্তু আপনার একটা অ্যাসেসমেন্টটা খুব সঠিক হওয়া উচিত। কারণ এই অ্যাসেসমেন্টের উপরে কিন্তু আপনি পরবর্তী
ব্যবস্থাপনাটা নেবেন। কাজে কোনো কিছু যদি মিস করে যান, বিশেষ করে যে কথাটা এখানে আমরা শিখলাম, মানে ইমার্জেন্সি ভিজিটের 10% হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, আবার তার মধ্যে 15 থেকে 30% পেশেন্ট যাদেরকে আমরা ডায়াগনোসিস করছি অ্যাকুইট অ্যাবডোমিনাল পেইন, তাদের কিন্তু ইমার্জেন্সি সার্জারি লাগতে পারে, অনেক সময় লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। তো কাজে এইগুলো আমরা মিস করতে পারবো না। মূলত ওইখানে আমাদের আলোচনাটা থাকবে আর কি, ফোকাস থাকবে। তাহলে আমাদের এই আজকে আলোচনা থেকে আসলে আমরা কি অবজেক্টিভ ঠিক করলাম, লার্নিং অবজেক্টিভ। একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলা আমরা একটু রিক্যাপিচুলেট করব, যেখানে যেন আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, এবং নন সার্জিক্যাল অ্যাকুইট অ্যাবডোমেন কি কি কন্ডিশন গুলো আছে যেখানে নাকি ওই বললাম চ্যালেঞ্জিং সিচুয়েশন হতে পারে, সেগুলো একটু আহ ই করা আর কি, মনে করে নেওয়া। তো আমরা জানি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যখন বলি, এটা আসলে আপনি ডায়াগনোসিসে যেতে হলে বাই এক্সক্লুশন মেথড যেতে হয়। বাই এক্সক্লুশন, আমার মাথায় অত কিছু আগের থেকেই চিন্তা ভাবনা থাকবে, ওইগুলাকে এক্সক্লুশন করে 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 কিন্তু আপনি আপনার আসল জায়গায় গন্তব্যে পৌঁছে যাবেন। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মেইন জিনিসটা হচ্ছে বাই এক্সক্লুশন মেথড। দেন আপনি যদি ডায়াগনোসিস করে ফেলতে পারেন, তাহলে তো পরবর্তীতে আপনার ধাপটা আপনার জন্য সহজ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু সিচুয়েশন আপনি ওই কেসগুলোকে ম্যানেজ করবেন। ঠিক আছে? তো মূলত এই তিনটা মানে আমাদের লার্নিং অবজেক্টিভ। একটা হচ্ছে আজকে আলোচনা থেকে আমরা ক্লিনিক্যাল ফিচার ধরে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল অ্যাবডোমিনাল যে অ্যাকুইট অ্যাবডোমিনাল কেসগুলো হয় তার একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য আমরা ওই বাই এক্সক্লুশন যেটা বললাম, এবং লাস্টলি অন দ্য বেসিস অফ আওয়ার ডায়াগনোসিস বা প্রভিশনাল ডায়াগনোসিস আমরা কি ম্যানেজমেন্টে যাব এই অ্যাকুইট অ্যাবডোমেনের জন্য, সেটা সম্বন্ধে কিছুটা আলোচনা হবে। এগুলো আমরা সবাই জানি। আসলে অ্যাকুইট অ্যাবডোমেন বলতে গেলে আমাদের একটু অ্যানাটমিটা ঝালাই করতে হয়। আমরা অ্যাবডোমেনকে এই 4টা কোয়াড্রান্টে ভাগ করে নিই, এই কারণে যে পেনের লোকেশনটা কোথায় সেটা জানার জন্য। রাইট আপার কোয়াড্রান্ট, লেফট আপার কোয়াড্রান্ট, রাইট লোয়ার কোয়াড্রান্ট এবং লেফট লোয়ার কোয়াড্রান্ট। এখানে যেসব অর্গানগুলো আছে, এই সোমাটিক পেনই কিন্তু হয়, তাই না? ওই অর্গানগুলো থেকে সোমাটিক নার্ভ ইনভার্ভেশনের কারণে ওই ব্যথাগুলো আমরা পেশেন্ট করে আর কি, প্রেজেন্ট করে। ঠিক আছে? ওই একই জিনিস আমরা এই মেডিকেল স্কুলে পড়ে আসছি। আমাদের পুরো অ্যাবডোমেনটাকে আমরা 9 ভাগে ভাগ করতে পারি। আহ, একটা একদম সেন্টার আম্বিলিকাল যদি হয়, আম্বিলিকাল, তারপর উপরটা হলো এপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিকের রাইট সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট এলিয়াক অ্যান্ড লেফট এলিয়াক। এটা জাস্ট একটু রিক্যাপিচুলেশন করা। এটা ছবিতে দেখলাম আমরা কিভাবে আমরা পুরো অ্যাবডোমেনটাকে 8টা কোয়াড্রা 8টা রিজনে ভাগ করি। এখন আমরা এটাও যে মেডিকেল স্কুলে শিখে আসছি, বিশেষ করে যে কোনো কেস নিয়ে যখন আমরা ডিল করি, 3টা জিনিস আমরা বলি। একটা হচ্ছে হলো লিসেন, দেন হলো লুক, আর থার্ড ওয়ান হচ্ছে ফিল। তো লিসেন মানে হচ্ছে হিস্ট্রি টেকিং, তাই না? লিসেন মানে হিস্ট্রি নেওয়া, আমরা হিস্ট্রি নিই। দেন বলছি লুক, লুক মানে হচ্ছে সাইন সিমটম গুলো দেখা। আর থার্ড ওয়ান যেটা বললাম ফিল, ফিল হলো ফিজিক্যাল এক্সামিনেশন। বিশেষ করে অ্যাকুইট অ্যাবডোমিনাল ডায়াগনোসিস কিন্তু এটা ক্লিনিক্যাল। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে ল্যাবরেটরি টেস্ট দিয়ে অ্যাকুইট অ্যাবডোমিনাল ডায়াগনোসিস খুব একটা প্রয়োজন হয় না। আমরা কিন্তু মানে প্রভিশনাল ডায়াগনোসিসটা হিস্ট্রি টেকিং এবং সাইন সিমটম যদি কিছু থাকে, আবার ফিজিক্যাল এক্সামিনেশন করলে কিন্তু আমরা পৌঁছে যাই। ঠিক আছে? এখন ওই পেনের ধরন থেকে পেইন নিয়ে যখন আমরা ডিল করবো, এটা আমরা হিস্ট্রিতে শিখেছি যে সক্রেটিস একটা নিউমোনিক আছে। প্রথমটা হচ্ছে সাইট, যে সাইট নিয়ে আমি কিছুক্ষণ আগে দেখালাম, অ্যাবডোমেনের কোন সাইটে আছে, সেই হিসাবে আমরা ওই অর্গানগুলোর সাথে লিঙ্কটা খুঁজে বের করবো। দেন এটার ইমার্জেন্সিটা বোঝার জন্য এই অনসেটটা কিভাবে হয়েছে, অলরেডি সাডেন হয়েছে না আস্তে আস্তে হয়েছে, তো এইটা একটা ইম্পর্টেন্ট। দেন ক্যারেক্টার অফ দ্য পেইন, যেমন ক্রাশিং হইতে পারে, বার্নিং হইতে পারে, এইসবে কিন্তু আমরা আসলে কোন অর্গান থেকে এই সোমাটিক পেইনটা হইতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারি। দেন রেডিয়েশন একটা ইম্পর্টেন্ট জিনিস।
আমরা জানি বিশেষ করে যেমন অ্যাপেন্ডিসাইটিস যেটা আর কি না, ওইটা শুরু হয় হলো মেডিকেল রিজনে, পরে এটা রেডিয়েট করে রাইট আইলিয়াক ফোসাতে। তো এরকম কিছু যদি হিস্ট্রিতে পাই তাহলে আমরা অ্যাপেন্ডিক্সের কথা চিন্তা করবো। তারপর আমরা হয়তো ফিজিক্যাল এক্সামিনেশন বিশেষ করে পালপেশন করলে বুঝতে পারবো। ঠিক আছে। দেন অ্যাসোসিয়েশন, অনেক সময় পেনের সাথে ইনভ্যারিয়েবলি অ্যাকুইট অ্যাবডোমেনে কি হয়, নসিয়া অথবা ভমিটিং হয়, তাই তো। আর আরেকটা যেটা হইতে পারে সেটা হলো আপনার বাউল অল্টারেশন অফ বাউল হ্যাবিট হইতে পারে, তাই না। দেন এখন এই পেইনটা কোনো রকমের রিলিভ করে কিনা, আমরা জানি পেইন রিলিভ করার জন্য পেইন কিলার খেলে অনেক সময় ব্যথা, আমরা সব পেইন কিলার তো সবাই খায় না, তাই না। আর ওই ব্যথাটা তীব্র ব্যথা না হলে কিন্তু পেইন কিলার খাচ্ছে না। যেমন অনেক আমরা জানি যে এই অ্যাকুইট অ্যাবডোমেন অনেক সময় কিন্তু আপনার মেডিকেল কজ মানে মায়োকার্ডিয়াল ইনফেকশনেরও কিন্তু একটা ভেরিয়েন্ট হইতে পারে। বিশেষ করে ধরেন হাইপার অ্যাসিডিটি মনে করলাম, হাইপার অ্যাসিডিটি এই আপনার এপিগ্যাস্ট্রিক রিজনে বার্ন হইতেছে, সে মনে করলো যে অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যান্টাসিড খায়, অ্যান্টাসিড খেয়ে যদি তার ব্যথা না কমে তখন কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে এটা কার্ডিয়াক কোনো কারণে পেইন হচ্ছে কিনা। তো এগুলো আমাদের মনে রাখার দরকার আর কি। যদিও আমরা অ্যাকুইট অ্যাবডোমেন নিয়ে ডিল করছি, কিন্তু এটা একটা মেডিকেল, নট নেসেসারি এটা একটা সার্জিক্যাল কজ, ইট কুড বি এ মেডিকেল কজ। তাহলে তাহলে টাইম কোর্সটা একটা ইম্পর্টেন্ট, মানে ওভার টাইমে ব্যথাটা বাড়ছে কিনা, দেন এটা অ্যাগ্রিভেট করছে কিনা বা রিলিভ করতেছে কিনা। বিশেষ করে আমরা যদি প্যানক্যাটাইটিসের কথা বলি, অ্যাকুইট প্যানক্যাটাইটিস, ব্যথাটা তো হয় কোথায়, ব্যাকে হয় না, এপিগ্যাস্ট্রিক রিজন থেকে ব্যাকে রেডিয়েট করে। এবং অনেক সময় পেশেন্ট কিন্তু অনেক পজিশনে চেষ্টা করে ওই পজিশনে নিয়ে তার ব্যথাটা কমানো। পেপটিক আলসার পেশেন্টের কিন্তু হয়, ওই পজিশন নিলে তো হি ফিল বেটার। ঠিক আছে। দ্যাটস সিভিয়ারিটি অফ দ্য পেন ডেফিনেটলি। এই কয়টা জিনিস আমরা জানি, একটু আবার একটু এই করলাম আর কি, ঝালাই করে নিলাম। এটা যে কোনো পেইন নিয়ে পেশেন্ট আসলে কিন্তু আমরা এই সক্রেটিসের নিউমোনিকটা ইউজ করতে পারি। তো আমরা যদি মেডিকেল কন্ডিশন গুলাকে আগে কনসিডারেশন আনি, যেটা আমি বললাম যেমন রেফার্ড পেইন হিসেবে আসতে পারে কোন কোন জায়গায়, যেমন আপনার ডিস্ক প্রলেপস, হার্পিস জোস্টার, লোবার নিউমোনিয়া, প্লুরেসি, মায়োকার্ডিয়াল ইনফাকশন। তার মধ্যে আমি একটা তুই বললামই না, হার্পিস জোস্টার আপনারা কি কেউ দেখেছেন কখনো কোনো পেশেন্টের আপনাদের প্র্যাকটিসে বা মেডিকেল স্কুলে কেউ দেখেছেন? দেখছি স্যার। প্রচন্ড দেখেছি স্যার, পেইন। হ্যাঁ, ওইটা ওই যে দেখেছি স্যার। নার্ভের যে ইগুলো আছে ডার্মাটম দিয়ে, ওইখানেও কিন্তু পেইন হয়। ঠিক আছে। লোবার নিউমোনিয়াতেও কিন্তু আপনার অ্যাবডোমিনাল পেইনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। থোরাসিক স্পাইনে যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয় সেখানেও কিন্তু অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। তাহলে এটা একটা মেডিকেল কজ গেল। এরপর আসতেছে হচ্ছে হেমাটোলজিক্যাল সিকেল সেল ক্রাইসিস, এটা খুব ভেরি রেয়ার, আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। দেন ইনফেক্টিভ ইনফ্লামেটরি, আমি কিন্তু এগুলো সব মেডিকেল কজ বলতেছি। পারপরা হইতে পারে, ড্যামেজ ডরসালিস, ভেরি আনকমন, এটা খুব দেখা যায় না, কিন্তু আমাদের একটু মনে রাখতে হয়। ইম্পর্টেন্ট যে কজটার কথা আমরা মনে রাখবো সেটা হলো এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক। এখানে যেমন নিউরোমিক প্যাসেজ যদি হয়, ডায়াবেটিক কেটোএসিডোসিস, এই দুইটার কথাই আমি বলি। হুম, মানে যেটাকে বলি ডায়াবেটিক অ্যাবডোমেন বলি। ঠিক আছে, ডায়াবেটিক অ্যাবডোমেন এই বা ইউরোমিয়া, এই দুইটা কেসের কথা, ওরা পেশেন্টটা কিন্তু আপনার অ্যাকুইট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। তো সেখানে আমরা সার্জিক্যাল কজগুলো এক্সক্লুড করে মেডিকেল কজগুলোর কথা চিন্তা করব। ঠিক আছে, আগে কিন্তু আমাদের সার্জিক্যাল কজগুলোকে এক্সক্লুড করে দিতে হবে। এই স্লাইডটা খুব ছোট করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি? দেখতে অসুবিধা হলে বলেন, আমি দেখি একটু বড় করা যায় কিনা। দেখা যাচ্ছে না? একটু বড় করো। দেখা যায় স্যার। জি স্যার, এখন আচ্ছা আচ্ছা। তাহলে এখানে দেখেন আমরা ওইভাবেও কিন্তু অ্যাকুইট অ্যাবডোমেনকে ভাগ করতে পারি। এখানে ধরুন এক একজন ভাবে এক এক রকম ভাবে ক্লাসিফাই করে। তো তা আমরা যখন মেডিকেল স্কুলে পড়েছি আমাদেরকে প্রফেসর এরকমই শিখিয়েছিল যে তুমি 4-5টা গ্রুপ করো, যেমন ইনফ্লেমেটরি কজ, ট্রমাটিক কজ, দেন মেটাবলিক কজ, গাইনোকোলজিক্যাল কজ, অবস্ট্রাকটিভ কজ, বলে কিন্তু মোটামুটি অনেক এগুলো কিন্তু চলে আসে। আমি যদি ইনফ্লেমেটরি কজ করি তাহলে অ্যাপেন্ডিসাইটিস, কলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এটা মোস্ট ইনট্যাক্ট কন্ডিশন আসে, তাই না, যেখানে নাকি আপনার পেশেন্টরা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে। অ্যাপেন্ডিসাইটিসের কথা তো বললাম, ওই যে আমরা যদি সক্রেটিস ধরে যাই, ওই রেডিয়েশন কোথায়,
কলেসিস্টাইটিস কোথায় হবে? কলেসিস্টাইটিস হবে রাইট হাইপোকন্ড্রিক রিজনে। প্যানক্রিয়াটাইটিস কোথায় হবে? প্যানক্রিয়াটাইটিস হবে হচ্ছে জাস্ট আপনার আমিল কাছে পিছনের দিকে, ব্যাকের দিকে পেন, তাই তো? গ্যাস্ট্রাইটিস কোথায় হবে? গ্যাস্ট্রাইটিস হলে আপনার লোয়ার মানে বিশেষ করে রাইট অথবা লেফট আইল্যাক রিজন হতে পারে, ঠিক আছে? তো এগুলো হলো ইনফ্লামেটরি কজ। দেন ভাস্কুলার কজ, আমি জানি না আপনারা দেখছেন কিনা, এগুলো রেয়ার আমাদের দেশে, কিন্তু ইউরোপিয়ান ওয়ার্ল্ডে খুব বেশি দেখা যায়। ভাস্কুলার কজের মধ্যে আমি দেখেন এখানে দুইটা আমি বোল্ড করে লিখছি, আরেকটা আছে। একটা হলো রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম, আর একটা হলো অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন। এই অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন, এটা যদি আমি মানে মানে কোনো ফিজিশিয়ান মানে আইডেন্টিফাই করতে যদি সে মানুষের যদি মিস করে কোনো কারণে, তাহলে কিন্তু পেশেন্ট মানে মারা যেতে পারে। তো সেই জন্য এগুলো খুব মানে অ্যাটলিস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের কন্ডিশনও হতে পারে, ঠিক আছে? এছাড়া না মেসেন্টেরিক অ্যাম্বুলান্স, জেনারেলি এই বিশেষ করে মেসেন্টেরিক অ্যাম্বুলান্স, যদি বয়স্ক পেশেন্ট যদি হয় তখন আমরা এগুলো হয়তো চিন্তা করবো। আর মধ্যবয়সী হলো অ্যাকুইট অ্যাওর্টিক ডিসেকশন অথবা রাপচার অ্যাওর্টিক অ্যানারিজমের কথা চিন্তা করতে পারে। জানি এটা ট্রমাটিক কজ অর পারফোরেশন। ফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু এখন হসপিটালে আপনার পেপটিক আলসার পারফোরেশন আর দেখা যায় না। আমরা যখন মেডিকেল স্কুলে পড়েছি বা পাশ করার পরে যখন আমরা রেসিডেন্সি করছি, আমাদের একটা দিন যায় না, আমি সার্জারিতে যখন কাজ করেছি আর কি, সেই ইমার্জেন্সিতে, I cannot remember that I had a day without any patient of peptic ulcer perforation. এমন দিন ছিল না। তো সেই জন্য আপনার পেপটিক আলসার পারফোরেশনেও পেশেন্টরাও কিন্তু আপনার অ্যাকুইট অ্যাবডোমেন সিমটম নিয়ে আসে, এবং যেখানে নাকি আপনার ইমার্জেন্সি সার্জারি করতে হয়, ঠিক আছে? আরেকটা পারফোরেশন হতে পারে এন্টেরিক আলসার পারফোরেশন, মানে এটা টাইফয়েড আলসার পারফোরেশন। এটাও কিন্তু এখন ভেরি ভেরি রিয়ার। এটা কারণ হলো যে আমাদের হাতে পেপটিক আলসারের জন্য এত ভালো ভালো ওষুধ চলে আসে যে পারফোরেশন পর্যন্ত এখন আর কেউ যায় না। এবং এন্টেরিক ফিভারও আমরা উই ক্যান ট্রিট দ্যাম, যে পারফোরেশন এটা তো কমপ্লিকেশন আর কি, যদি মিস হয়ে যায় ডায়াগনোসিস তাহলে হবে। ব্লান্ট ইঞ্জুরি যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, ক্রাশ ইঞ্জুরি হইতে পারে, অনেক সময় হয়তো ভিতরের যে আমাদের যে অর্গানগুলো আছে আর কি, লাইক অনেক সময় লিভারে র্যাপচার হইতে পারে, কিডনি র্যাপচার হইতে পারে, স্প্লিন র্যাপচার হয়ে যেতে পারে। সেখানেও কিন্তু পেশেন্ট আপনার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আর ডিস্টেনশন এগুলো নিয়ে আসতে পারে। তো এগুলো আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে। হেমাটোলজিক্যালের মধ্যে আমি সিকেল সেল ক্যালসিসের কথা বলছি। আরেকটা যেটা ভেরি রেয়ার বাট হইতে পারে সেটা হলো অ্যাকিউট লিউকেমিয়া। মেটাবলিক কজের মধ্যে আমি আপনাদের সাথে অলরেডি ডিসকাস করলাম, একটা হচ্ছে ডায়াবেটিক অ্যাবডোমেন, এটা যেটা বলে ডায়াবেটিক ক্রাইসিস, ইউরোমিয়া, পরফাইরা, আর হচ্ছে এটা হয়তো আপনারা খুব বেশি পাবেন না, অ্যাকিউট হাইপার লাইপোপ্রোটিনেমিয়া। জাস্ট এটা মনে রাখতে পারলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো গাইনোকোলজিক্যাল কজ, বিশেষ করে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। মহিলারা যদি রাইট আলিয়াক পোঁচাতে পেইন নিয়ে আসে, তাহলে আপনাকে কিন্তু অ্যাক্টোপিক প্রেগনেন্সি এক্সক্লুড করার পরে আপনি অ্যাকিউট অ্যাবডোমেনের কথা চিন্তা করবেন, অথবা টুইস্টেড ওভারিয়ান টিউমার। এটা অবশ্য খুব মানে তত ফ্রিকুয়েন্টলি দেখা যায় না। মানে আমার নিজের আমি যদি পুরোনো দিনের কথা মনে করি, আমি আমি অনেক মহিলার মধ্যে যাদের নাকি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মতো সব সাইন সিমটম আছে, পরে যখন আমি তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিলাম এবং যখন গাইনোকোলজিস্টকে দেখিয়ে তাকে বললাম একটু প্লিজ ডু এ পারভাজাইনাল এক্সামিনেশন, সেখানে কিন্তু আমার পুরো ডায়াগনোসিসটাই চেঞ্জ হয়ে গেল। এবং আমি আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে এটা একটু প্রেগনেন্সি, কাজে আমার তখন আর অ্যাপেন্ডিসাইটিস কথাটা চিন্তা করতে হয় না। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। আর ডিসমেনোরিয়া এটা আসলে এই অ্যাকিউট অন ক্রনিক পেইন আর কি, অ্যাকিউট অন ক্রনিক। এটা যে মানে অন্যান্য অ্যাকিউট কন্ডিশনে যেরকম পেইনটা হয় অ্যাবডোমেনে, ডিসমেনোরিয়াতে কিন্তু তা না, মানে কোনো সময় খুব সিভিয়ার হচ্ছে, আবার থাকতেছে না, আবার কিছুদিন পরে হচ্ছে। কাজে আপনি ওইভাবে ওই নেচার ধরলেই আপনি বুঝতে পারবেন যে এটা সামথিং নট দ্যাট মাচ অ্যাকিউট লাইক আদার অ্যাকিউট কন্ডিশন অফ দ্য অ্যাবডোমেন। আর দুইটা কন্ডিশনের কথা আমাদের মনে রাখতে হবে। অবস্ট্রাকশনের কথা যখন চিন্তা করি, তিনটা কন্ডিশন বলতে পারি। একটা হচ্ছে রেনাল কোলিক, বিলিয়ারি কোলিক, আর হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হইতে পারে, আপনারা মেডিকেল স্কুলে পড়ছেন নিশ্চয়ই মনে আছে, ডাইনামিক কজ, অথবা একটা হলো আরেকটা কি কজ বলে, একটা তো ডাইনামিক কজ, একটা হলো অবস্ট্রাকটিভ কজ। যদি আপনার কোনো কারণে যদি
বিশেষ করে বাচ্চাদের ওইটা হইতে পারে, আপনারা জানেন। হ্যাঁ, তো বিলিয়ারি কজ মানে বিলিয়ারি কজে যদি হয় তাহলে সেই ওই আপনার সিমটমটা হবে কলেসিস্টাইটিসের মতো, কিন্তু প্রচন্ড রকম পেন হবে, ইনটলারেবল। সেখানে এখন আমাদের অনেক সুবিধা আছে, আমরা আল্ট্রাসাউন্ড করলেই দেখতে পারি যে বাইরে একটা কোথাও একটা অবস্ট্রাকশন হয়ে গেছে কিনা। সেম থিং উই ক্যান ডায়াগনোস লাইক রেনাল কোলিক, ওখানে কিন্তু মানে ভেরি সিভিয়ার পেইন অ্যান্ড প্যাশন কিন্তু অনেক সময় হইচই করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ব্যথা আপনি না কমাচ্ছেন। তাহলে এটাই গেল। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অত ব্যথাটা তত হবে না, কিন্তু অন্যান্য সিমটম গুলো হবে, লাইক ডিস্টেনশন অফ অ্যাবডোমেন হবে, দেন প্রফিউজ ভমিটিং হইতে পারে। অনেক সময় ক্যান্সার ইন দ্য ইন্টেস্টাইনের কারণে কিন্তু অবস্ট্রাকশনের কারণে অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বাট ইটস ভেরি রেয়ার, কারণ ওই পর্যন্ত যেতে হবে আর কি। একটা ক্যান্সার থেকে অবস্ট্রাকশন তৈরি হতে একদিনে হয় না। তো মোটামুটি এটাই, এই চার্টটা যদি আমরা মনে রাখি সম্ভবত আমরা কোনো জিনিসকে মিস করব না। তো এরপরে যেটা আমি বলছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বাই এক্সক্লুশন মেথড। তবে এখানে যেখানে যে কন্ডিশনগুলোকে আমাদের অবশ্যই রুল আউট করতে হবে, আমি যে লিস্টটা আপনাদেরকে দেখালাম সেখান থেকে এগুলো আসলো। রাপচার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানেউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, দেন পারফোরেটেড বাওয়েল, ভালভুলাস যেটা বাচ্চাদের বেশি হয়, মেসেন্টেরিক ইসকেমিয়া, টর্শন অফ দ্য স্ট্রাকচার। টর্শন অফ দ্য স্ট্রাকচার স্ট্রাকচার বলতে আমাদের অ্যাবডোমেনে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো যদি, যেমন টর্শন, যদি এটা অ্যাবডোমেন অ্যাকুইট অ্যাবডোমেন বলবো না, যেমন আপনার টর্শন অফ দ্য টেস্টিস অনেক সময় তো রেফার পেন হিসাবে অ্যাবডোমেনে হইতে পারে। তারপরে যে আপনার বললাম যে হিসাবে ওভারিয়ান টুইস্টেড ওভারিয়ান, হ্যাঁ, টিউমার হইতে পারে, টুইস্টেড ওভারিয়ান সিস্ট হইতে পারে, এখানেও কিন্তু পেশেন্টরা সিভিয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসতে পারে। ঠিক আছে, আমি কি খুব ফাস্ট যাচ্ছি? না হ্যালো, স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। বেশি বার্ডেন করে ফেলতেছি ডিস দিয়ে? না না স্যার। বইটা না আমাকে। ঠিক আছে, তো এখন এই অ্যাকুট অ্যাবডোমেন জানতে গেলে আমাদের কিছু এই অ্যাবডোমিনাল যে ভ্যাসেল গুলো আছে এগুলো মনে রাখতে হবে, যেগুলো আর কি বিশেষ করে আপনার ডিসেন্ডিং আওটা, হেপাটিক আর্টারি, মেসেন্টেরিক আর্টারি, আর কোথাতে এবং কোন কোন অর্গানকে সাপ্লাই, ব্লাড সাপ্লাই করে, এগুলো অ্যানাটমিটা একটু ঝালাই করা আর কি। এখন এই অ্যাসেসমেন্টের জন্য এখানে দেখেন আরেকটা নিউমোনিক, এগুলো কিন্তু ওই যে আমি সক্রেটিস যা বলছি এখানেও কিন্তু তাই আছে। দেখেন ওরা একটা ইউজ করছে OPQRST, মানে অ্যালফাবেটিক লেটার গুলো আর কি। ও মানে অনসেট। তা এখন অনসেটের যদি র্যাপিড অনসেট হয় তাহলে একরকম চিন্তা করবো, আর যেটা যদি স্লোয়ার অনসেট হয় তাহলে অন্যরকম চিন্তা করবো। তো র্যাপিড অনসেট হলে আমরা কি বলবো, ওই যে বললাম গল ব্লাডার স্টোন অথবা ইউটেরিক স্টোন, সিভিয়ার পেইন বাট র্যাপিড অনসেট, টর্সন অফ দ্য টেস্টিস, হ্যাঁ, রাপচার অফ দ্য হ্যালোস ভিসকাস, ওভারিয়ান সিস্ট, অ্যাক্টিভেট প্রেগনেন্সি, এটা তাহলে র্যাপিড অনসেট যদি হয় তাহলে এভাবে চিন্তা করবো। আর যদি স্লোয়ার হয় তাহলে অন্যান্য ইনফ্লামেটরি প্রসেসগুলোর কথা চিন্তা করবো, লাইক অ্যাপেন্ডিসাইটিস, কোয়ালিসিস্টাইটিস, তাহলে অনসেট একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন পি মানে হলো আপনার পেইন প্রভোক্স, মানে কি কারণে এই ব্যথাটা এগ্রিভেট করলো। হ্যাঁ, যেরকম এটা হইতে পারে, অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে যদি ব্যথা হয়, না সরি, খাওয়ার পরে যদি ব্যথা কমে যায় তাহলে আমরা এটা সাধারণত কি বলি, পেপটিক আলসার বলতে পারি, তাই না, রিলিফ করে। আর যদি পেন প্রভোগ করে বাই মুভমেন্ট যদি করে, তাহলে এটা আমরা ধরে নেব যে এখানে কত ইসের জন্য অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে। তারপর আমি যেটা বলছিলাম, ফ্যাটি ফুডের পরে যদি পেইন হয় তাহলে আমরা বিলিয়ারি কনিকের কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, যদি আপনার ওই কার্লিং আপ পজিশন যদি পেশেন্ট থাকে, ওই যেটা মানে ফেটাল পজিশন, তাহলে আমরা যদি পেশেন্ট ব্যথায় কষ্ট পেয়ে একদম কার্লিং আপ পজিশন পড়ে আছে, আপনি যদি ওই পজিশন দেখে আপনি চিন্তা করবেন যে এটা প্যানক্রেটাইটিসের পেশেন্ট কিনা, আনটিল ইউ প্রুভ আদারওয়াইজ। ঠিক আছে, বারে বারে আপনার এই করতেছে, টয়লেটে যাচ্ছে, প্রস্রাব কম হইতেছে, তাহলে আপনি কি মনে করবেন এটা একটা রেনাল করে হইতে পারে, হয়তো ইউরোথাতে যে কোনো স্টোন ব্লক করে আছে। ঠিক আছে, তো কাজে এই পেইনটাকে কিভাবে প্রভোগ করতেছে সেটা দিয়েও কিন্তু আমরা ডিফারেন্সিয়াল করে আমরা ডায়াগনোসিসে চলে আসতে পারি। দেন নেচার অফ পেইন অথবা কোয়ালিটি অফ দ্য পেইন,
যেমন ডাল, হ্যাঁ, কি ক্র্যাম্পি পেন হলে তাহলে এটা ভিসারাল পেন, শার্প স্ট্যাবিং পেন হলে পরে এটা সোমাটিক পেন, সিভিয়ার টিয়ারিং পেন যদি হয় তাহলে ডিসেক্টিং অ্যানারিজম, সিভিয়ার টিয়ারিং পেন। তাহলে কোয়ালিটি অফ পেন দিয়েও কিন্তু আমরা অ্যাবডোমিনাল পেনের কি ধরনের পেন সেটা আমরা বলতে পারি। রেডিয়েশন দিয়ে বলতে পারি, ওই যে বললাম কিছুক্ষণ আগে শুরু হয়েছিল আমেরিকান রিজনে, তারপরে এটা রাইট আইলিয়াক ফোসার দিকে চলে গেছে। তাহলে আমরা অবশ্যই অ্যাপেন্ডিসাইটিসকে এক্সক্লুড করতে হবে। ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক পেইন লোকালাইজ ইন দ্য রাইট আপার কোয়াড্রান্ট, তাহলে আমাদের এখানে খলেসিস, যেটাকে আমরা বলি আপনার এটা একটা সিমটম আছে, ওই সিমটমটার নাম কি বলেন তো? ওই যে রাইট আপার কোয়াড্রান্টের পেইন যদি হয়, যেটা আমরা খলিসিস্টাইটিসের জন্য বলি, ওই সিমটমটার নাম কি? মারফিস সাইজ। হ্যাঁ, মারফিস সাইন। আর যেটা ইসের জন্য হয়, অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের জন্য, ওইটা কি সাইন বলে আমরা? ম্যাকবার্নিস হোয়াইট টেন্ডারনেস। হ্যাঁ, মেকবার্নিস। হ্যাঁ, যেগুলো আপনারা জানেন, তাই না? ঠিক আছে, এই রেডিয়েশনটা একটা দিয়েও আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস দিতে পারি। এখন আমরা আবার সিস্টেমেও ধরে ওয়েও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কোনো সমস্যা আছে কিনা। সেখানে হয় যে আপনার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, ডায়াবেটিকুলাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যাকুট এক্সারবেশন, পেপটিক আলসার ইত্যাদি ইত্যাদি। মানে আপনি কিভাবে ক্লাসিফাই করবেন, এটা কোন প্রিন্সিপাল ধরে আপনি করবেন সেটার উপর নির্ভর করবে আর কি, আমাদের সিস্টেমাইজ যায়। আবার দেখেন বিলিয়ারি লিভারে হতে পারে কলেসিস্টাইটিস, কলেঞ্জাইটিস, প্যানক্রিয়াটাইটিস, স্প্লেনিক ইনফার্ক্ট অথবা স্পন্টেনিয়াস রাপচার হতে পারে এখানে স্প্লিন, ইউরিনারি ট্র্যাক্টে হলো সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, ইউরিটারি কলিক, অ্যাকুইট টেনশন। গাইনোকোলজিক্যাল জন্য তো আমি বলছি অ্যাক্টিভ প্রেগনেন্সি, টর্শন অফ দ্য ওভারিয়ান সিস্ট, ঠিক আছে, ভাস্কুলার বলছি অ্যাওর্টিক অ্যানারিজম, অ্যাকুট অ্যাওর্টিক ডিসেকশন। এখন সিভিয়ারিটি অফ দ্য পেন, এখন সিভিয়ারিটির জন্য তো আসলে আমাদের তো কোনো স্কেল নাই, তাই না? এটা একটা ইমাজিনারি স্কেল। আমরা পেশেন্টদেরকে সাধারণত বলি, যদি আপনার হাতে একটা স্কেল দেওয়া হয়, এটা 1 থেকে 10 পর্যন্ত, আপনার এই ব্যথাটা আপনি কোথায় আছেন মনে করেন, এর থেকে কিন্তু আমরা অ্যাসেস করি whether এই মানে এটা সিভিয়ার পেন কিনা। মানে এটা কমপ্লিটলি কিন্তু ডিপেন্ড করতেছে পেশেন্টের পারসেপশনের উপর। এবং ওই পেন, এটা ইম্পর্টেন্ট কেন, যত সিভিয়ার পেন হবে তত এটা কিন্তু লাইফ থ্রেটেনিং হতে পারে। ঠিক আছে, এই জন্য এই প্রশ্নটা আমরা অনেক সময় করি। সিভিয়ার এপিগ্যাস্ট্রিক or mid abdominal pain proportion of যদি এরকম হয়, তাহলে আমরা এটা মেসেন্টেরিক ইসকেমিয়া অথবা প্যানক্রিয়াটাইটিসের কথা চিন্তা করতে পারি। ঠিক আছে, পেরিটোনিয়ামের কারণেও আপনার মানে আমরা তো জানি ওই যে পেরিটোনাইটিস, রপসিং সাইন না, কি বলে এটা, সাইনটার নাম কি? মানে আপনি যদি পালপেট করেন, ডিপ পালপেট করে যদি হঠাৎ ছেড়ে দেন, পেশেন্ট লাফিয়ে ওঠে, এই সাইনটার নাম কি? কেউ বলতে পারবেন? যেটা দিয়ে আমরা স্যার রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেস, হ্যাঁ, রিবাউন্ড টেন্ডারনেস। এটাতে কিন্তু আমরা মানে কনফার্ম করি যে এটা এই অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, রেকটাল শীতে হিমোটোমা হলেও কিন্তু অনেক সময় পেন হইতে পারে। রেট্রোপেরিটোনাল মানে হলো যদি ট্রমার কারণে হয়, হেমারেজের জন্য হতে পারে। অনেক সময় অ্যান্টিকোয়াগুল্যান্ট যারা নেয়, এদেরও কিন্তু রেট্রোপেরিটোনাল অ্যাবডোমিনাল পেন হইতে পারে। লাস্টলি এই চার্টের এলো টাইমিং, ক্রাম্পি পেইন দ্যাট কামস ইন ওয়েভস, জেনারেলি অবস্ট্রাকশন, আর কনস্ট্যান্ট যদি হয় তাহলে ইটস এ রিয়েলি ভেরি ব্যাড কন্ডিশন। ঠিক আছে, যেমন কলিক সাধারণত ক্র্যাম্পি পেইন হয়, বিলিয়ারি হোক অথবা ইউরোটেরিক হোক, একটা এই সময় ব্যথাটা হয়, তারপর আবার আস্তে আস্তে ওয়েভের মাথার পেন, হঠাৎ করে পিক করতেছে আবার কমে যাচ্ছে। আর পেনটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে উই আর ডিলিং উইথ এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। এখন যদি আমরা ওই কজ ধরে ধরে মানে একদম কনফার্ম ডায়াগনোসিস ধরে ধরে আমরা যদি দেখি কি ধরনের পিকচার হবে, কি ধরনের তার ফাইন্ডিংস হবে, লাইক অ্যাপেন্ডিসাইটিস, এটা এমার্জেন্সি আমি বললাম। হ্যাঁ, এটা যদি আপনার টাইমলি আপনি ডায়াগনোসিস না করেন,
এটাতে আপনার গ্যাংগ্রেনাস হয়ে যেতে পারে, রাপচার করতে পারে, তখন আপনার পেরিটোনাইটিস ডেভেলপ করবে। তবে এখানে নেক বার্নিস পয়েন্টটা ইম্পর্টেন্ট একটা আমাদের মনে রাখতে হয়। আর রিবাউন্ড টেন্ডারনেসের কথা বললেন। দেন অ্যাওর্টিক অ্যানারিজমের মধ্যে সেখানে কি, সেখানে আমাদের মনে রাখতে হবে যে ম্যানরা মেল ফিমেলের মধ্যে মেলরা বেশি 50 বছরের উপরে। এটা একটা পালসেটারি মাস আপনি খুঁজতে পারেন, একটা কোনো পালসেটারি মাস অ্যাবডোমেনে আছে কিনা, ঠিক আছে। এবং এটার লোকেশনটা বলতেছি বিটুইন দ্য বটম অফ দ্য রেনাল আর্টারিস অ্যান্ড দ্য টপ অফ দ্য আইলিয়াক আর্টারিস। এই যে আমি যে অ্যানাটমিটা দেখালাম, কেন এটা আমাদের জানা দরকার, ঠিক আছে। দেন আরেকটা কন্ডিশনে যাই, সেটা হলো মেসেন্টেরিক আর্টারি অক্লুশন। এটা দেখেন, আমি বললাম যে ভেরি এত সিভিয়ার এটা। দেখতে পাচ্ছেন আমাকে, এই আমার স্লাইডগুলো দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখতে অসুবিধা হচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো মেসেন্টেরিক আর্টারি অক্লুশন যদি হয়, সেখানে মর্টালিটি রেট 70 থেকে 90%। জেনারেলি এটা বয়স্কদের মধ্যেই হয়। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন বাইরে ট্রেনিং করছি, আমি দেখছি ইন্টেস্টাল অবস্ট্রাকশন নিয়ে একটু এজেড পিপল, এরা ইন্টেস্টাল অবস্ট্রাকশন নিয়ে আসে, আপনার অ্যাবডোমেন ওপেন করে দেখি একদম পুরো মেসেন্টেরিক আর্টারি অক্লুশন হয়ে ইন্টেস্টাইন একদম গ্যাংগ্রেনাস হয়ে গেছে। এগুলার সার্জারি পরেও কিন্তু মানে আপনার প্রগনোসিস নট গুড। প্রগনোসিস নট গুড, তার কারণ হলো, এক নম্বর বয়সের সাথে সাথে তো আপনার এমনিতেই আর্টারি এবং আপনার ব্লাড সার্কুলেশনটা সেরকম হয় না। মানে আপনি হয়তো রিসেকশন অ্যানাস্টোমোসিস করলেন, অ্যানাস্টোমোসিসটা ঠিক মতো হিল করলো না, আবার আবার সে রিয়া রিয়া মানে আবার আবার ওপেন করলেন। ওই বয়সে তো একটার পরে একটা সার্জারি করলে ডেফিনেটলি রিস্ক তো বাড়ে। আলটিমেটলি দেখা যায় যে ওখানে, এই জন্য এই যে বললাম যে 70 থেকে 90% কিন্তু মর্টালিটি রেট মেসেন্টেরিক আর্টারি অক্লুশন যদি হয়, এবং এটা ডিউ টু ইসকিমিয়া হয়। এপিগ্যাস্ট্রিক পেন হলে আমরা অবশ্যই আমরা প্রথমে পেপটিক আলসারের কথা মনে রাখবো। এছাড়াও গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স নট আনকমন, এবং আমাদের এখনকার যুগে মনে হয় তো প্রথম ডায়াগনোসিস হিসেবে আমাদেরকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে কোনো কার্ডিয়াক কোনো কিছু আমরা মিস করে যাচ্ছি কিনা, যেটা আমি অলরেডি আমার ডিসকাশনের শুরুতেই বলছি। বাউল অবস্ট্রাকশন এটা বাচ্চাদের হইতে পারে, বয়স্কদের হইতে পারে। বয়স্কদের হলে এটা আসলে প্রগনোসিস অনেক সময় যদি এটা আপনার ইসকেমিক সাথে জড়িত থাকে আর কি, মেসেন্টেরিক ইসকেমিয়া হয়, তাহলে আপনার যেটা আমরা দেখলাম মর্টালিটি রেট খুব বেশি। আর এখানেও আপনার ওই অ্যাবডোমিনাল পেনের সাথে নশা ভমিটিং হিস্ট্রিটা থাকবে। অনেক সময় ক্র্যাম্পিং পেন হইতে পারে। আর আম, আপনার যেহেতু বাউল তার ব্লক হয়ে আছে নিচে, অনেক সময় দেখা যায় ভমিটিং এর সাথে তার ইন্টেস্টিনাল কন্টেন্টও চলে যায়, যার জন্য আপনার ফিকাল অর্ডারও পেতে পারেন। ফিকাল অর্ডার, এবার এটা বুঝতে হবে যে উই আর ডিলিং উইথ এ ভেরি ব্যাড সিচুয়েশন। প্যানক্যাটাইটিস আমি করছি, এখানে হচ্ছে যে ওই আপনার শার্প টুইস্টিং পেইন, পেশেন্টের একটা স্পেসিফিক মানে ওই পজিশন, সামনের দিকে ক্রলিং অবস্থা বসে থাকে মনে হবে। এখানে থাকতে পারে, ফিভার থাকতে পারে, ফিভার তো ইনফ্লামেশন থাকলে হবে, নশো ভমিটিংও থাকবে। ডিস্টেনশন খুব বেশি না, থাকতেও পারে, নাও থাকতে পারে। গলস্টোন আমরা বলছি পেনটা হবে রাইট আপার কোয়াড্রান্টে। আহ, যদি সিভিয়ার মানে বিলিয়ারি কলিক হয়, তাহলে এটা সিভিয়ার পেন হবে। এই জন্য রেস্টলেস থাকবে পেশেন্ট, নশে ভমিটিং থাকবে, এটাও কিন্তু রিলেট করতে পারে ব্যাকে। হ্যাঁ, এবং জেনারেলি এটা অনেক সময় দেখা যায় যে এই কলেসিস্টাইটিসের এটা যদি পেইন মানে গল ব্লাডারের কারণে যদি হয়, পেশেন্টের হয়তো পাস্ট হিস্ট্রিও দিতে পারে যে এরকম ব্যথা তার আগে হয়েছিল। যার জন্য আমরা যখন একটা পেশেন্টকে ডায়াগনোসিস করি যে ইউ আর সাফারিং ফ্রম অ্যাকিউট কলেসিস্টাইটিস, আমরা কিন্তু সবসময় বলে দিই যে আপনাকে কিন্তু আলটিমেটলি, এখন আমরা আপনাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখছি। এই এক্ষুনি আমি সার্জারির কথা বলবো না, কিন্তু আপনার পেন সেটেল করে গেলে আপনাকে কিন্তু গলব্লাডারটা
ই করে দিতে হবে, ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এই ধরনের এপিসোড আরো বেশি হতে পারে। এবং তখন অনেক সময় কিন্তু যদি কোনো কারণে এটা পারফোরেটেড হয়ে যায় গলব্লাডার, তাহলে বিলিয়ারি পেরিটোনাইটিস হয়ে গেলে কিন্তু এটার আপনার প্রগনোসিস ভালো না, আরো ব্যাড। হ্যাঁ, যেটা বললাম, এখন আর আমাদের দেশে মানে পেপটিক আলসার তো খুব একটা দেখা যায় না। ম্যারোরি ভায়াসটা এটা গ্যাস্ট্রিক জাংশন থেকে অনেক সময় ব্লিডিং এর জন্য হয়। রেকটাল অ্যাবনর্মালিটিস এর কারণে অনেক সময় গ্যাস্ট্রাইন্টেস্টাইন, বিশেষ করে লোয়ার জিআই ট্র্যাক্ট থেকে ব্লিডিং হয়। আহ, সেখানে আপনার ওই স্টুলের কালার দেখে আপনি বুঝতে পারবেন। যদি ফ্রেশ ব্রাইট রেড হয়, তাহলে আপনি মনে করতে হবে এটা লোয়ার জিআই ট্র্যাকের কারণে হয়েছে। আর যদি এটা কফি গ্রাউন্ডের মতো হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে এটা আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে ব্লিডিংটা হচ্ছে। অ্যাপটোপিক প্রেগন্যান্সি, যেটা নাকি আমরা ওই অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের সাথে আমরা করতে পারি, কনফিউজ করতে পারি। তবে এখানে আমাদের যেটা জিনিসগুলো খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে আমার যে পেশেন্ট ওর বয়সটাকে চাইল্ড বিয়ারিং এজে কিনা, ঠিক আছে। দেন আর যেটা দেখবো সেটা হলো যে অনেক সময় এই পেনটা রেফার করে শোল্ডারে। হ্যাঁ, আর মেনস্ট্রুয়াল সাইকেলের অবশ্যই হিস্ট্রিটা আমাদের নিতে হবে, ওখানের মধ্যে কোনো হয়েছে কিনা, কোনো পিরিয়ড সে মিস করছে কিনা, আর এনিথিং মানে তার এই প্রাইভেট পার্ট দিয়ে কোনো ফ্লুইড অথবা ব্লাড এই ধরনের কিছু সে নোটিশ করছে কিনা। তাহলে আমরা মোটামুটি একটোপিকের কথা চিন্তা করে অ্যাকর্ডিংলি পেশেন্টগুলোকে আমরা ম্যানেজ করে নিতে পারবো। আজকে তো আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়। রেনাল কলিকের কথা বলছি, এটা সিভিয়ার পেন হবে। এটা রেডিয়েটিং টু গ্রয়েন, ব্যথাটা সাধারণত ব্যাক থেকে গ্রয়েনের দিকে যাবে, ঠিক আছে। এবং পেশেন্ট অনেক সময় মানে হাই হল্লা করবে যতক্ষণ পর্যন্ত তার ব্যথা আপনি না কমান। ভমিটিং হতে পারে। এবং এই ধরনের এই যে বিলারি কলিকের মতো এখানেও কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি তার থাকতে পারে, যেরকম ব্যথা তার আগে হয়েছিল। তো এরকম ব্যথা এখানে আমরা সাধারণত পুরো মানে ইউরোজেনিটাল ইউরিনারি সিস্টেমটা অনেক সময় আপনার ইমার্জেন্সিতে যদি পেশেন্টগুলোকে পাঠানো হয়, ওরা কিন্তু কেউ বেরিজনের এক্সরে করে ফেলে। আজকাল তো আল্ট্রাসাউন্ডই করা যায়, আল্ট্রাসাউন্ডের পরেও ইচ্ছে করলে আপনি যদি কোনো স্টোন মিস করেন, ইউ ক্যান গো ফর এ জাস্ট প্লেন এক্সরে অ্যাবডোমেন করে, তারপরে যদি দেখেন কোনো মানে আছে, আপনি কনফার্ম করতে পারছেন না, ইভেন আপনি করতে পারেন, আইভিইউ করা যায়, কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সিতেই করা সম্ভব। যাই হোক, এগুলো আমাদের জানা দরকার, হয়তো জিপিতে হিসাবে হয়তো আবার লাগবে না, কিন্তু ম্যানেজমেন্টের কথা চিন্তা করলে যে পেশেন্টটা ঠিক মতো ম্যানেজ হচ্ছে কিনা। আপনি যদি মনে করেন ঠিক আছে, আমি একটা পেশেন্টকে রেফার করে দিছি হসপিটালে, এখন আপনি মনে করেন যে না, আমার পেশেন্টটা তো আমার এরিয়ার, ও কি ঠিক মতো ওখানে ট্রিটেড হচ্ছে কিনা। হ্যাঁ, তো সেখানে আপনার এই নলেজ গুলো কিন্তু কাজে দেবে আর কি। কিন্তু আপনি তো জানেন হাউ টু ম্যানেজ দিস কেসেস, এর জন্য আমি একটু এডিশনাল কথাগুলো বলতেছি। তাহলে আমরা যদি এখন সামারি করি, তাহলে এই যা কিছু আনলাম, তাহলে আমাদের ওই যে তাহলে OPQRS এই নিমোনিক ধরে আমরা আগে কিছু প্রশ্ন করব। তারপর আমরা দেখবো কোনো টেন্ডারনেস আছে কিনা, ফিভার আছে কিনা, এনি হিস্ট্রি, প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা, ফিমেল থাকলে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিব। এবং অনেক সময় কোনো খাওয়ার সাথে মানে তার ব্যথার কোনো সম্পর্ক বা ড্রিঙ্কের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বিশেষ করে যদি অ্যালকোহল কোনো ড্রিঙ্ক খাওয়ার পরে কারো যদি পেইন হয়, তাহলে প্যানক্রিয়াটাইটিসের কথা চিন্তা করতে হবে। ফ্যাটি মিলের পরে যদি পেইন হয়, তাহলে আপনার কলেসিস্টাইটিসের কথা চিন্তা করতে হবে। এগুলো আমাদেরকে হেল্প করবে ডিফারেন্সিয়েট করার ডায়াগনোসিসের জন্য, ঠিক আছে। দেন কোনো, এটা তো বললামই, তার যদি এখন ব্লাড প্রেশার অথবা কার্ডিয়াক বা রেসপিরেটরি ডিজিজ যদি থাকে, তাহলে আমাদের ওই যে পেন নিয়ে আসলো, আমাকে এক্সক্লুড করতে হবে যেটা আমি হোয়েদার আই এম ডিলিং উইথ এনি মায়োকার্ডিয়াল মানে ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আমি কোনো চিন্তা করছি মানে করছি কিনা। পেশেন্টের পজিশন, কমফোর্টেবল কোনো পজিশন সে পাচ্ছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারি হোয়েদার আই এম ডিলিং উইথ এনি কেস অফ প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে।
পালসেটাইল মাস কিন্তু আমরা বলছি, টেন্ডারনেসও বলছি। বাউল মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা জিজ্ঞেস করবো। ভেজানাল ব্লিডিং তো ইম্পর্টেন্ট প্রথম, কারণ বাউল মুভমেন্টটা যদি অল্টারেশন থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কি কিনা, আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে কথা বলছি, চিন্তা করছি কিনা। অনেক সময় কিন্তু অবস্ট্রাক্টেড হার্নিয়ার কারণেও কিন্তু আপনার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, অবস্ট্রাক্টেড হার্নিয়া। তাহলে এখন এই কেসগুলোকে আমরা কিভাবে করবো, ইভ্যালুয়েট করবো, যদি দেখি তাহলে দেখেন, যদি আমরা এমন কিছু ইমার্জেন্সি নিয়ে চিন্তা করি যেটা নাকি, যেখানে নাকি মেবি রাপচার্ড কেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানেউরিজম, সেখানে ইনভ্যারিয়েবলি আর্জেন্ট সার্জারিতে যেতে হবে, আদারওয়াইজ উইল লস আওয়ার পেশেন্ট। সো বিফোর গোয়িং টু দ্য সার্জারি কিছু জিনিস যেটা নাকি ওই হসপিটালেই করবে, আমার হয়তো তেমন কিছু করা থাকবে না। যদি আমি আমার ইসের থেকে, প্রাইভেট চেম্বার থেকে এরকম ধরনের কোনো পেশেন্ট পাঠাই, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তিনটা জিনিস। আমরা বলি থ্রি টিউবস, আপনারা এটা মেডিকেল কলেজে পড়ছেন। একটা হলো নেজাল, মানে রাইস টিউব দিয়ে দেওয়া, একটা আইভি ফ্লুইড দিয়ে দেওয়া, আর যদি আপনি যদি পারেন আর কি একটা ইউরিনারি ক্যাথেটার, তাহলে হবে কি, পেশেন্টগুলোকে যদি ইমার্জেন্সি সার্জারি লাগে, আপনি কিন্তু মোটামুটি ওকে একটা প্রিপারেশন অবস্থায় নিয়ে যেতে পারেন। ওকে কিন্তু ডাইরেক্টলি ওই ইমার্জেন্সিতে পেশেন্ট এবং দেখেই অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। আর কিছু কিছু কন্ডিশন আছে যেখানে নাকি আপনার এক্ষুনি সার্জারি লাগবে না, তাহলে কিছু কিছু কন্ডিশন হয় যেটা নাকি ইমার্জেন্সি এক্ষুনি সার্জারি, কিছু সার্জারি হয়তো 6 ঘন্টা পর্যন্ত ডিলে করা যায়, আবার কিছু সার্জারি হয়তো 24 ঘন্টা পর্যন্ত আপনি ডিলে করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। যেমন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস 24 ঘন্টার মধ্যে সার্জারি করে কোনো সমস্যা হবে না, যদি পেরিটোনাইটিস এরকম কোনো সিমটম আপনি না দেখেন। এখানে একটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে, আমি তো বলছি যে অ্যাকুট অ্যাবডোমেন মোস্টলি কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেমন ধরেন এখানে লেখা আছে স্মল বাউল অবস্ট্রাকশন উইথ নো ওবিয়াস সিমটম, নো ফিভার, নো পেরিটোনিয়াম, সেখানে কিন্তু আমরা ডিলে করতে পারি। আবার যদি এগুলি দেখি যে না, ফিভার আছে, ব্লাড কাউন্ট অনেক বেশি, তাহলে আপনার মানে কি পেরিটোনাইটিস ডেভেলপ করতেছে, সেখানে কিন্তু আর্জেন্ট সার্জারিতে তখন আর 24 ঘন্টা অপেক্ষা করা যাবে না। কারণ ইউরোপের অনেক দেশে আপনি যদি একটা পেশেন্টকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করা হয়, ওতে ইনস্ট্রাকশন আছে, দ্য পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয়ে যায়, হি অর শি শুড বি অপারেটেড উইদিন নেক্সট 6 আওয়ার। এটা ওদের আইন। আপনি যদি এটা না করেন, আমার পেশেন্ট যদি মারা যায়, যে ডক্টর তাকে ইমার্জেন্সিতে দেখছে তার বিরুদ্ধে কিন্তু সু করে দেবে। এটা অনেক দেশে আছে। তো যাই হোক, আমাদের অ্যাকুইট অ্যাবডোমিনাল কেসগুলোতে আমরা কনজারভেটিভ ম্যানেজ করতে পারি, দেন অবজারভেশন করে দেন ডিসচার্জ করতে পারি যদি দেখি যে সেরকম কিছু নাই। কনজারভেটিভ ম্যানেজমেন্টের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে নীল বাই মাউথ, এটা আপনারা মেডিকেল স্কুলে শিখে আসছেন, আমরাও কিন্তু প্র্যাকটিসই করতে পারি। আপনি যদি মনে করেন না এটা তত সিরিয়াস না, ওকে, আপনি ম্যানেজ করতে পারবেন, আপনার ইয়ে আছে, তো আমি মনে করি যে বেটার আপনি যদি কনফিডেন্ট না থাকেন, নিজের কাছে না রেখে পেশেন্টটাকে হসপিটালাইজেশন করে দেওয়া ভালো। আর যদি আপনি দেখেন না, আমি আপনাকে যদি সার্জিক্যাল কিছু স্কিল থাকে, আগে থেকে অ্যাডভান্স হতে সার্জারিতে কিছু করছেন, আপনি ম্যানেজ করতে পারবেন মনে করতেছেন, তাহলে আপনি নীলবাই মাউথে রাখেন, একটা অ্যান্টিবায়োটিক দেন। বিশেষ করে অ্যাকুট খলস্টাইটিস যদি আপনি ডায়াগনোসিস করেন, সেখানে আপনি যে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টে যেতে পারেন, পেশেন্টকে দেন অবজার্ভ করতে পারেন। অবজার্ভ করে যদি দেখেন সিচুয়েশন করতেছে না, মানে ডিটোরেট করতেছে, তখন ডেফিনেটলি তাকে অপারেশন, মানে হসপিটালাইজেশন করতে হবে। সো দিজ আর দ্য, মানে আজকে দেখবেন খুব বেশি আলোচনা কিন্তু আমরা করলাম না, উইদিন 45 to 50 মিনিটস আমরা হোল ম্যাটেরিয়ালটাই ডিসকাস করলাম। এখন আমি হয়তো কয়েকটা এমসিকিউ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ইফ ইউ আর কমফোর্টেবল। জাস্ট এটা আমাদের যা পড়লাম, যা শুনলাম, যা মনে আছে, সেটা একটু নিজেকে একটু জাজ করা। বলেন আপনারা কি রাজি কিনা আমার সাথে কিছু এমসিকিউ যদি আমরা সলভ করি? জি স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রথম কন্ডিশন এটা হচ্ছে, এ 42 years old has ingested, মানে অ্যালকোহল খেয়েছে 2 ঘন্টা আগে, and is now complaining of severe abdominal pain. He seems quite hot to touch and is tachycardia.
অ্যান্ড হাইপোটেনসিভ। তাহলে এখানে কি কি পেলাম? এক নম্বরে হলো হিস্ট্রি অফ অ্যালকোহল ড্রিঙ্কস একটা পেলাম, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, তার টেম্পারেচার হাই টেম্পারেচার কারণে তার টাকিকার্ডিয়া হইতেছে, এবং হাইপোটেনসিভ। তাহলে এখানের মধ্যে আমরা কি পেলাম? একটা তাহলে আমরা একটু শকের কিছু সিমটম কিন্তু পেলাম, তাই না? টাকিকার্ডিয়া আবার হাইপোটেনসিভ। এখন এখানে আপনার ডায়াগনোসিস গুলো আছে, একটা হলো গ্যাস্ট্রাইটিস, হার্নিয়া, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস। এটা তো খুব সহজ। কোনটা হবে বলেন? কুদ্দুস বলেন কোনটা যায়? পেনক্রিয়াটাইটিস হবে স্যার? অবশ্যই প্যানক্রিয়াটাইটিস, কারণ এখানে ওই যে হিস্ট্রি অফ অ্যালকোহল ড্রিঙ্কস বলতেছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, যেহেতু এটা প্যানক্রিয়াটাইটিস ইনফ্লামেটরি চেঞ্জ জন্য তার ব্লাড টেম্পারেচার বেশি, এবং তার সাথে টাকিকার্ডিয়া হচ্ছে। হাইপারটেনসিভ কারণ এটা পেশেন্টকে যদি সাথে সাথে আমরা মানে হসপিটালাইজেশন করে তার ম্যানেজ যদি না করি, তাহলে হয়তো পেশেন্ট শকের দিকে চলে যেতে পারে। সেজন্য যে বললাম যে 3টা টিউব দিতে হয়। আমি নীল বাই মাউথ করব, রাইস টিউব দিব, আইভি ফ্লুইড দিব। আমার পেশেন্টকে যেহেতু আমি অ্যাম্বুলেট করে দিব এবং ফ্লুইড অনেক বেশি দিব, সেজন্য তাকে একটা ক্যাথেটার করে দিতে পারে, তার ব্লাডারও মানে টাইমলি ফাঁকা হয়ে গেল, না আবার ব্লাডের ডিস্ট্রেশন হয়ে গেলে তার ব্যথা কিন্তু আবার বেড়ে যেতে পারে। সো দ্য কারেক্ট ডায়াগনোসিস ইজ প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে? সেকেন্ড, a 24 years old just recovered from gastroenteritis. However, he states that he has a severe pain that he pinpoint of being just above the right groin. আপনার কিন্তু অলরেডি এখানেও ডায়াগনোসিস হয়ে গেছে। What would be the most likely cause? 24 বছর বয়স, বয়সটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ডায়াবেটিকুলাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, বাউল অবস্ট্রাকশন, প্যানক্রিয়াটাইটিস। আমরা বাই এক্সক্লুশন মেথড যদি যাই, ডি অপশন কি যায়? এখানে ডিটা হবে কারেক্ট? না স্যার, যাবে না, কারণ এখানে ব্যথাটা কিন্তু বলতেছে কোথায়? রাইট গ্রয়নের কাছে। তো প্যানক্রিয়াটাইটিসের ব্যথা তো এপিগ্যাস্ট্রিক রিজনে অথবা ব্যাকে হবে। বাউল অবস্ট্রাকশনের কথা এখানে কোনো কিছু পাইছি আমরা? পেন No, ছাড়া তো sir. এখানে আর কিছু বলে না, ডিস্টেনশনের কথা কিছু বলে না। ডায়াবেটিকুলাইটিস আপনার সাধারণত বাচ্চাদের ডিজিজ হয়, তাহলে তাহলে কোনটা ডায়াগনোসিস? অ্যাপেন্ডিসাইটিস, দেখছেন? বাই এক্সক্লুশনও কিন্তু আমরা ডায়াগনোসিস চলে যেতে পারি। আবার এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা বললো, গ্যাস্ট্রোএন্টেরাইটিস এর একটা ছিল, এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ সিমটম অফ অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে? এবং পেইনটা এখন সিভিয়ার, কাজে এখানেও পেশেন্টকে আমরা আর্জেন্ট হসপিটালাইজেশন করব, এবং সম্ভবত তার সার্জারিও লাগতে পারে। ঠিক আছে? Third case, a 40 years old female is complaining of severe diffuse abdominal pain. যদি তা হয়, তাহলে আপনি কি ধরনের প্রশ্ন করবেন? লাস্ট menstrual period, any problem, voiding, last bowel movement, আর লাস্ট অপশনটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। কোনটা কারেক্ট হবে? হ্যাঁ, আনোয়ার ফারুক বলেন কোনটা Sir, কারেক্ট হবে? হ্যাঁ, অপশন sir, সবগুলি মনে হয় ডি মনে হচ্ছে স্যার। এক্স্যাক্টলি, কারণ এটা তো 40, মানে এখনো সে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে, তাই না? ভয়েডিং জি, কেন স্যার। বলতেছে? ভয়েডিং মানে তার যদি হইতে পারে, আপনার যদি আপনার রেনাল কজে হয়, প্রবলেম হইতেই পারে। লাস্ট বাউল মুভমেন্ট, কারণ এখানে সবকিছুই সম্ভব হতে পারে। সেজন্য আমার মনে হয় সবকটাই আমাদের চিন্তা করে অ্যাকর্ডিংলি আমরা আসবো। যদি দেখে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সমস্যা, তাহলে আমরা কনসেন্ট্রেট করবো গাইনোকোলজিক্যাল দিকে। যদি ভয়েডিং এর সমস্যা থাকে, তাহলে আমরা ইউরোজেনিটাল সিস্টেমে চিন্তা করবো। বাউল মুভমেন্টের যদি সমস্যা হয়, তাহলে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা এই ধরনের কিছু হচ্ছে কিনা সেটা চিন্তা করবো। সো all of the above is the correct response. The cause of acute abdominal pain is most accurately assessed in the pre-hospital setting by which of the following? Abdominal examination, patient story, secondary assessment, vital sign assessment. এটা একটু চিন্তা করে উত্তর দেন, কোনটা কারেক্ট হবে? কোনটা কারেক্ট মনে হয়? কে বলবেন? স্যার, Abdominal এ examination. হ্যাঁ, অ্যাবডোমিনাল এক্সামিনেশন এ। এ বলতেছেন?
এ স্যার এ আমরা ওই যে প্রথম কিছুক্ষণ আগে বললাম না, আমার লেকচার শুরুতেই বলছিলাম প্রথমে কি লিসন। আপনি এখানে তো তেমন কিছু বলেন না, খালি একুয়ালি অ্যাবডোমিনাল পেন বলছে। আপনি আগে তো ডিসেন্ড করে তার হিস্ট্রিটা দিবেন না, পরে আপনি যাবেন পেশেন্ট হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। এক্সামিনেশন তো প্রথমে এক্সামিনেশন করছি না, তো প্রথম পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, দেন এক্সামিনেশন করবেন অথবা ভাইটাল সাইন অ্যাসেস করতে পারেন। দেন আপনার পেশেন্টকে যদি আপনি আপনি ই করেন মানে অবজারভেশন রাখেন, তারপর আবার সেকেন্ডারি অ্যাসেসমেন্টে দিতে পারেন। তো এখানে প্রথমটা হওয়া উচিত পেশেন্ট হিস্ট্রি, তাই না? কনভিন্স না, কনভিন্স না, আমি কি ঠিক বলতেছি? স্যার আমরা তো কজ এইখানে বাই তো কজ বাই অ্যাকিউরেটলি করবেন। যেহেতু স্যার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি নিয়ে আসছি, এখন অ্যাকিউরেট অ্যাসেসমেন্টের জন্য তো স্যার অ্যাবডোমিনাল এক্সামিনেশন অবশ্যই করতে হবে। এটা এটা হিস্ট্রি হ্যাঁ করবেন, অবশ্যই করবেন, করবেন, কিন্তু প্রথম তো আপনি হিস্ট্রি ধরে তারপর এক্সামিনেশনের দিকে যাবেন। হিস্ট্রিটা কি ধরনের দিচ্ছে তার উপর নির্ভর করে তো আপনি জি স্যার, অ্যাবডোমিনালাইজেশন করবেন, জি তাই না? জি স্যার, আপনি যদি রাইট। দেখেন সে তো বলতেছে হিস্ট্রি হলো তার ব্যথা নাভিতে ছিল, তারপরে সে রাইটে লেখা তখন তো আপনার মাথা মাথা একটা অ্যাকর্ডিংলি তখন আপনি কিন্তু কনসেন্ট্রেট করবেন লোয়ার অ্যাবডোমেনের দিকে, তাই না? বা এরকম বলতেছে যে আপনি হিস্ট্রি মেনস্ট্রুয়েশন কয়েকটা ই করছে, মিস করছে, তার অ্যাকর্ডিংলি আপনি তখন পেলভিক রিজনে বেশি কনসেন্ট্রেট করবেন। তো হিস্ট্রির পরে এটাই তো স্টেপ, আমরা তো মেডিকেল স্কুলে ওগুলো শিখে আসছি, কিন্তু আমরা এখন আসলে ওই খুব রাশ করি, জাম্প করি একজন। অনেক সময় দেখা যায় কিরকম হয় জানেন, আমি জি স্যার, আপনাকে অনেক ট্রু স্টোরি কথা বলতে পারবো। ওই জাম্প করে অ্যাবডোমিনালাইজেশন করে ইম্পর্টেন্ট হিস্ট্রিটা মিস করেছে, ডায়াগনোসিস ভুল করে ফেলছে। কাজে এখানে কিন্তু আসলে হিস্ট্রি দিয়ে শুরু করতে হবে, দেন ইউ গো ফর অ্যাবডোমিনালাইজেশন, নো প্রবলেম। ঠিক আছে? ভাইটাল সাইনও কিন্তু ইম্পর্টেন্ট। হিস্ট্রির পরে আপনার ভাইটাল সাইন দেখার পর আপনি অ্যাবডোমিনালাইজেশনে যান। পেশেন্ট যদি শকে থাকে তাহলে তো আপনার এখানে ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট না। আপনি অ্যাবডোমিনালাইজেশন অর্থাৎ এত সিভিয়ার পেইন আপনাকে হয়তো অ্যাবডোমিনালাইজেশন করতে দেবেই না, হতে পারে না? এত সিভিয়ার পেইন যে আপনি টাচই করতে পারবেন না। তো সেখানে আপনি ভাইটাল সাইন দিয়ে কিন্তু আপনি সিভিয়ারিটি অ্যাসেস করে নিতে পারলেন, তাই না? অ্যাগ্রি করেন নাকি না অ্যাগ্রি করেন না? জি স্যার। Okay. Which of the following condition best describe an open erosion wound in the digestive system that can bleed? That's the last question. Which of the following conditions best describe an open erosion wound in the digestive system? এই লাইনের মধ্যে কিন্তু উত্তরটা দেওয়া আছে। Open erosion wound in the digestive system that can bleed. কোনটা? ইসোফেজিয়াল ভ্যারিসিস ই স্যার। ইসোফেগাল ভ্যারিসেস কি আগে কোনো এরোশন হয়? এরোশন মানে কি? আগে একটা এরোশন হবে, তারপর এটা ব্লিড করে। এটা পেপটিক আলসার হতে পারে, তাই না? পেপটিক আলসার হলো এরপর ব্লিড করলো। ইসোফেগাল এরোশন মানে আপনি যেটা বললেন আর কি, ইসোফেগাল ভ্যারিসেস, এইটাতে তো আসলে মানে হ্যাঁ ব্লিড হয়, ব্লিড করে, কিন্তু ওখানে তো আপনার কোনো এরোশন থাকে না আগে। এটার প্যাথোফিজিওলজি তো অন্য অন্য, তাই না? কিন্তু পেপটিক আলসারে কি, পেপটিক আগে আলসারেশন হবে, তারপরে আপনার এটা ব্লিড করে, পরে আপনার ওই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং বা পারফোরেশন হতে পারে। কিন্তু ইসোফেগাল ভ্যারিসিসের কিন্তু আপনার প্যাথোফিজিওলজি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। জি স্যার, এখানে ইরোশনের কথা বলা হয়েছে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, পেপটিক এরোশনটা এই জন্য ওপেন এরোশন। হ্যাঁ, আলসার। ওইখানে আপনার আপনার প্রশ্ন উত্তর খুঁজতে হলে এমসিকিউ কিন্তু আসলে ওই কিওয়ার্ডটা দেখতে হয়। এই ওপেন এরোশন দিয়ে কিন্তু আমি পেপটিক আলসার বলতে পারি, আদারওয়াইজ কিন্তু এটা আসলে ডিফিকাল্ট উত্তর দেওয়া। যেহেতু ওপেন এরোশন বলছে, ওইটা আমাকে কিন্তু পেপটিক আলসার দিকে নিয়ে যাচ্ছে। Anyway, I think you at least enjoy this MCQs. আজকের টপিকটা মোটামুটি সহজই ছিল, খুব বেশি কঠিন না। কয়েকটা জিনিস আমরা একটু বেশি করে আবার নতুন করে একটু মানে মাথার ভিতরে ঢুকিয়েছি, যেগুলো আনকমন, যেগুলো আমরা মিস করতে পারি, মিসগুলো যেন না করি। এবং আপনি যখন এই ইনফরমেশনটা আপনার এই থাকে আর কি, মাথায় থাকবে, ওই যে আমরা বলি না আপনার ওয়ার মাইন্ড ডাজ নট
নো, আই আই সে সময় ওপেন করে না। মন টানলেই আপনার চোখটা ওদিকে চলে যাবে। আপনি মাথায় চিন্তা করেন এটা তো হতে পারে, তখনই কিন্তু আপনি ওটাকে এক্সপ্লোর করতে যাবেন, which is very important in medical practice. আমাদের মুখ্য উদ্দেশ্যগুলো কিন্তু এই যে কোর্সটার সেটা হলো কিছু কি বলবো, কিছু মাস্টারি স্কিল ডেভেলপ করা, কিছু মাস্টারি স্কিল ডেভেলপ করা, কিছু প্রিন্সিপালকে মনে রাখা, মানে যেগুলোকে আমরা কখনো ই করবো না, যত মানে হ্রাস করবো না। আপনি যদি যান, আপনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি তো ওখানে ট্রেন্ড করছি, তো ওখানে কাজও করেছি কিছু, ওরা কিন্তু সবসময় প্রটোকল ধরে যায়। যেমন আপনি একটা অ্যাকুইট অ্যাবডোমিনাল পেশেন্ট যদি পান, প্রটোকলে কিন্তু আপনাকে গাইড করবে যে কিভাবে আপনি যাবেন। আমার ওই প্রটোকল ধরে গেলেন, ইউ উইল নেভার এভার মিস এনিথিং। আমাদের দেশে আসলে আসলে ওই ধরনের টিচিং সিস্টেম ডেভেলপ করেনি, যার জন্য আমরা সবসময় রাশ করি, পেশেন্টকে সময় দিই না। এটা আপনিও জানেন, আমিও জানি, অস্বীকার করার উপরে নেই, এটা আমরা খুব রাশ করি, যার জন্য হয় কি অনেক সময় এই রাশ করার কারণে জানা জিনিসও আমি মিস করে যাচ্ছি। জাস্ট আমি জানি কিন্তু কি হতে পারে, কিন্তু রাশ করতেছি, জাম্প করতেছি, যেন আমার অনেক ডায়াগনোসিস ভুল হয়, হ্যাঁ, অনেক কমপ্লিকেশনের জন্য তৈরি হয়। তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস দিতে চাই, এইগুলো কিন্তু আমাদেরকে যত বেশি প্র্যাকটিস করব, তাতে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার স্যাটিসফ্যাকশন হবে। সবচেয়ে বড় কথা আপনার স্যাটিসফ্যাকশন। আপনি যদি মানে আপনি যত পেশেন্ট দেখতেছেন, কারেক্ট ডায়াগনোসিস যদি করতে পারেন, আপনার ভালো লাগে না? আমার তো ভালো লাগতো যে আমি আমার পেশেন্টটাকে আমি কারেক্ট ডায়াগনোসিস করতে পারছি, আমার নলেজের উপর, আমার স্কিলের উপর ভিত্তি করে। আমরা আসলে এই জিনিসগুলো এখানে আলোচনা করতে চাই। আমরা সবই, এমন কোনো নতুন কিছু হয়তো ছিল না যদি আমরা বলি। আবার হ্যাঁ, আমরা তো একই জিনিস বারে বারে পড়ি কিসের জন্য, যেন কখনো ভুল না করি। আমরা কিন্তু ভুল মানুষ মাত্র করে, কিন্তু এই কথা বলে কিন্তু আপনি ছাড় পাবেন না, আমিও ছাড় পাবো না। আমার কিন্তু ওই রাইট নেই। মানুষ মাত্র ভুল করে, কিন্তু আমার এই একটা বলতে পারে যে আমি আহ, কি বলবো, আমি ইগনোর করছি, সেই জন্য ভুল। সেই ভুলের কিন্তু কোনো ই নাই, মাপ নাই। এটা তো জানেন আপনারা, না? এনিওয়ে, কোনো প্রশ্ন আছে, কোনো ফিডব্যাক, কোনো সাজেশন? স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমি ওই একটা ক্লিনিকে স্যার রুগী দেখি, তা আমি তো ওই যে জিপি করি, অপারেশনের রুগী দেখি না। তো হুম, অপারেশন যেগুলি হয় স্যার, হওয়ার পরে ফলো আপে আসে ম্যাক্সিমাম যেগুলি সিজারেন সেকশন করে, লোয়ার ইউটেরাইন সিজারেন সেকশন, ওই হুম, দেখা যায় যে অভিযোগ করে 7 দিন 10 দিন আসি পরে এই কাটা জায়গায় ব্যথা, ওই কাটা জায়গায় ব্যথা। এটা আসলে মানে কেন হয়? জ্বর নাই, ইনফেকশন নাই, কিন্তু এটা হুম। প্রায় পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা তাহলে আপনাকে পেশেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে। তার পেশেন্টকে বলতে হবে যে আসলে আমরা ব্যথাটা অনুভব করি কিন্তু নার্ভাস সিস্টেমের কারণে। নার্ভাস সিস্টেমের দুইটা ফাংশন, একটা হলো সেন্সরি, আর একটা হলো মোটর। তো এখন এই নার্ভগুলা কিন্তু অনেক বড় বড় নার্ভ আছে, খুব ছোট ছোট নার্ভ আছে। যেমন আপনারা দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারেন যে আমাদের শরীরে কিন্তু অনেক বড় বড় ধমনী আছে, বা আর্টারি বা ভেন আছে, তাই না? সবচেয়ে বড় আর্টারি যেমন অ্যাওর্টিক অ্যাওর্টা, সবচেয়ে বড় ভেন যেমন ভেনা কাভা, আবার ক্যাপিলারি আছে। তো সেরকম নার্ভও কিন্তু আমাদের বডিতে অনেক ছোট ছোট আছে, কিন্তু এদের ফাংশন কিন্তু যত ছোট হোক না কেন, তত বেশি। তো স্কিনের মধ্যে যে যে জায়গায় আপনার অপারেশন করা হয়েছে, সেখানে অপারেশন করার সময় কিন্তু অনেক নার্ভ আপনার কেটে 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 ফেলা হয়েছে। এগুলো কিন্তু এখন একটা প্রসেসের মাধ্যমে রিজেনারেট করবে, একটা সময় কিন্তু ব্যথাটা আপনার থাকবে না। সেই জন্য আপনাকে সময় দিতে হবে, একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ওই আশ্বস্ততা যে এটা কোনো খারাপ কিছু নাই। আপনি ওই যে বললেন যে কোনো এই ইনফ্লামেটরি কোনো সিমটম পেন, আপনি দেখবেন ওখানে কোনো রেডনেস আছে কিনা, কোথাও হেমাটোমা জমে আছে কিনা, বা টেম্পারেচার, লোকাল টেম্পারেচার ইনক্রিজ করলো কিনা। হ্যাঁ, একটু পালপেট করে দেখতে পারেন। যদি দেখেন এভরিথিং ওকে, উন্ড হিট করতেছে, বাট ইট মাইট টেক টাইম। এটা এখানে হয়তো ধরুন তার নিউট্রিশনাল লেভেল, তার ওভারঅল হেলথের ব্যাপার, আর এইগুলো একটা ফ্যাক্টর আর কি। তার দরকার যেটা হলো তাকে কাউন্সিলিং করে তার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করা। আর 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 অবশ্যই আপনি এটাও এক্সপ্লোর করার চেষ্টা করবেন যে পেশেন্টের কোনো ইনফ্লামেটরি চেঞ্জ আপনি দেখছেন না। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু?
স্যার অ্যাকিউট অ্যাবডোমিনের পেশেন্ট আমাদের চেম্বারে যখন আসবে স্যার, হুম, সেই ক্ষেত্রে কি স্যার মানে যদি এটা মনে করি যে এটা একটা সার্জিক্যাল অ্যাকিউট অ্যাবডোমেন হওয়ার হুম, সম্ভাবনা আছে, হুম। সেক্ষেত্রে স্যার পেইন কিলার কি সাজেস্ট না না করা আপনার উচিত? এখানে ডিপেন্ড করবে। আপনি আপনি যদি মানে হিস্ট্রি থেকে একদম কনফার্ম থাকতে পারেন, যেগুলো আমরা আলোচনা করলাম, আপনি যদি দেখেন ইউ আর ডিলিং উইথ এ বিলিয়ারি কলিক অথবা ইউটেরিক কলিক, ঠিক আছে, বা রেনাল কলিক, আপনি যদি কনফিডেন্ট থাকেন এটা একটা রেনাল কলিক হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি Yes, এক পেইন দেন। না হলে এই পেইন কিলার দিতে পারেন, কারণ অনেক সময় বিশেষ করে পেইন খেলে পরে তার তো পেনের যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। হসপিটাল যখন যাবে তখন কিন্তু মানে যে সে ডাক্তার কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে, তার সেই সাইন সিমটমগুলো সে না পেলে তার ডায়াগনোসিসের সমস্যা হতে পারে। তো ডিপেন্ডিং অন সিভিয়ারিটি অফ দ্য পেন, ডেফিনেটলি আপনি যদি দেখেন একদম ইনটলারেবল, সে পেন সহ্য করতে পারছে না, ইউ ক্যান গিভ। আবার অ্যাট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে আপনি কি ওরালি দিবেন কিনা। ওরালি না দেওয়াই বেটার, এসব অ্যাবডোমিনাল পেনে ওরাল পেন কিছু না দেওয়াই পারে। আপনি যেটা করতে পারেন, আমাদের দেশে তো সাপোজিটরি আছে, yes, সাপোজিটরি দিতে পারেন। কারণ ইনজেক্টেবল আমরা যখন মেডিকেল প্র্যাকটিস, আমি যখন প্র্যাকটিস করেছি তখন কিন্তু ডাক্তারদেরকে কিন্তু নার্কোটিক্সের জন্য কিন্তু আপনার দিত, নার্কোটিক্স ডাক্তার ইউজ করতে পারতো। ওই আপনার ইসের থেকে, নার্কোটিক্স থেকে লাইসেন্স নিয়ে আপনি কিন্তু নার্কোটিক্স রাখতে পারতেন, যেমন প্যাথেডিন অথবা মরফিন। হ্যাঁ, আমি নিজে তো একসময় মরফিন আমি দিচ্ছি, তখন কিন্তু ওই লাইসেন্সটা ছিল ডাক্তার। এখন কিন্তু এগুলো যেহেতু কি হয় আপনারা জানেন যে আহ, নেশা করার জন্য এগুলি বাইরে চলে যায়, যার জন্য এখন কিন্তু আর বাইরে আপনি কোথাও প্যাথেটিক বা মরফিন হসপিটালের বাইরে পাবেন না। তো ইনজেক্টেবল দিতে হলে তো ওইগুলি, আর আপনি ওরালি আর কি দিবেন, ওরালি দিলে পরে তো আপনি ব্যথা, প্রথমত তার ওই সিভিয়ারিটি, যেই সিভিয়ার পেইন নিয়ে আসবে, ওরাল মেডিকেশন কাজ করতে করতে তো অনেক সময় চলে যাবে, তাই না? তো আপনি yes. যেটা বেস্ট যেটা করতে পারেন, আপনি যদি কনফার্ম থাকেন যে এটা একটা বিলিয়ারি টাইপের পেইন, ইউ ক্যান গিভ সাপোজিটরি, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। তাহলে কি মোটামুটি আমরা সব কভার করলাম? সাইফুল ইসলাম কিছু বলবেন? সাইফুল? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আনোয়ার ফারুক? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সাকুলুর, সাকুলুর না কি নামটা ঠিক মতো বলতেছি? সাকুলুর কিছু বলবেন? হ্যাঁ, সাকুলুর, আব্দুল কুদ্দুস? আর আমার একটা কোশ্চেন ছিল স্যার, আর হ্যাঁ বলেন। অ্যাকুট অ্যাবডোমেন পেইন যেগুলো হচ্ছে ওই ক্রাম্পিং পেইন হচ্ছে, মানে অর্গান। হ্যাঁ বলেন। স্যার জি স্যার, আমার একটা হ্যাঁ বলেন, কোশ্চেন আপনার ছিল কথা স্যার, শুনতেছি। আব্দুল কুদ্দুস। হ্যাঁ বলেন। ওই যে ক্রাম্পিং পেইন যেগুলি হচ্ছে, হ্যাঁ, অ্যাকুট অ্যাবডোমেন, এখানে স্যার হচ্ছে যে ভিসেরাল ইয়ে থাকে, এই জন্য আমরা অ্যান্টিস্পাজমেটিক দিই। কিন্তু যেখানে ইনফ্লামেশন আছে, অ্যাপেন্ডিসাইটিস, ডাইভার্টিকুলাইটিস বা এই ধরনের, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার মানে ওই কিটোরোলাক বা অ্যান্টি ইনফ্লামেটরি এগুলি চয়েস করবো কিনা, মানে এরকম। আমি তো আপনাদের বললাম, আপনি যদি মানে কনফিডেন্ট থাকেন যে এটা একটা বিলারি টাইপের, কলিকি টাইপের পেন হইতেছে, তো জি স্যার। কলিকি পেন তো আপনার অ্যাকুইটি হবে না, তাই না? না, তা আপনার কলিকি পেন হইতে পারে দুইটা কন্ডিশন, একটা হলো biliary কলিক অথবা রেনাল কলিক। তো আপনি যদি মনে করেন যে এটা অ্যাপেন্ডিসাইটিসও না, প্যানক্রিয়াটাইটিসও না, সেখানে হয়তো আপনার ওইটা কাজ করবে, আদারওয়াইজ তো ওইগুলো কাজ করবে না। আপনি যদি অ্যান্টিস্পাজমোলাইটিক অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের দেন, কোনো লাভই হবে না, কোনো লাভ হবে না। কথা বলছেন না? সেই জন্য আপনি ডিপেন্ড করবে যে আপনি আসলে হাউ মাচ ইউ আর কনফিডেন্ট ডিলিং উইথ এ কলিক, মানে পেশেন্ট উইথ পেইন হুইচ ইজ কলিক ইন নেচার, যদি হয়তো আপনি দিতে পারেন। তবে খুব বেশি মানে কি বলবো, শক্ত
নার্কোটিক্স না দেওয়াই ভালো, কারণ তাতে হবে কি, যখন হসপিটাল পেশেন্টটা যাবে তার সিমটম গুলো সীমিত হয়ে যাবে, তো তো প্রপার ডায়াগনোসিস করাটা তখন তার ডিফিকাল্ট হয়ে যায়। শুধু আমরা ওই যে বললাম অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, biliary colic, রেনাল কোলিক, এই তিনটা কন্ডিশনে আমরা পেন কিলার দিতে পারি। আদারওয়াইজ অন্যগুলোর জন্য আপনার পেন কিলার যদি একটু পরে দেন কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে হবে তা আমি কোনো পেশেন্ট যেটা শক 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 মানে কোনো পেশেন্ট যার সে শকে চলে যাচ্ছে এরকম কোনো পেশেন্ট আমি ডিল করছি কিনা, সেখানে অন্য ম্যানেজমেন্ট গুলো মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেন গিভিং পেন কিলার, কারণ সেটা সে পেনটা সে সহ্য করতে পারে। সহ্য করতে পারে। তো আপনি ওই biliary colic, রেনাল কোলিক আর যদি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয়, এই সিচুয়েশনে আপনি দিতে পারেন। তো প্যানক্রিয়াটাইটিস আমি 3 নম্বর বললাম, 1 নম্বর বললাম biliary colic, 3 নম্বর হলো রেনাল কোলিক, ওইখানে আপনি দিতে পারেন যেটা আপনি বললেন আর কি, ওরাল নার্কোটিক্স যেগুলো আমাদের কেটোরল না, ওটা দিতে পারেন। থ্যাংক ইউ স্যার। আর কিছু না আমার আর কোশ্চেন নাহিদ কিছু বলবেন? না স্যার। আচ্ছা, সাকুলুর, ওনার তো কথা শুনতাম, ওনার ভয়েসটা শুনলাম না। সাকুলুর নামটাকে ঠিক মতো পড়তেছি আমি? জি স্যার। কোনো প্রশ্ন ছিল আপনার? কোনো প্রশ্ন ছিল? শুনতে পাচ্ছি না, আপনার এখান থেকে কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি কিছু বলছেন? ওকে, যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সেশন ক্লোজ করতে পারি। কি সেশন ক্লোজ করব? জি স্যার, জি করা স্যার। যায়। ওকে, থ্যাংক ইউ ফর জয়েনিং দিস ইভিনিং উইথ মি। আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি ই করতে পারলাম, হেল্প করতে পারলাম। তো যে কোনো সময়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেল করতে পারবেন, আর আপনাদের সাথে আবার শনিবার দিন দেখা হবে, নেক্সট শনিবার, ওই আপনাদের এই যেটা আমরা ইন পার্সন সেশন করি। মিন টাইম আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো যদি কারো রেডি হয়ে থাকে আমাকে পাঠিয়ে দেন। ওকে, গুড নাইট অ্যান্ড গুড বাই। বাই। হ্যাঁ, থ্যাংক ইউ বাই স্যার। স্যার। থ্যাংক ইউ। Thank you, sir. Assalamu alaikum, sir. ওকে, বাই।